শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি জি মাহমুদ। অর্থ কথা আজকে আমাদের আলাপের বিষয়। আমাদের সঙ্গে আলাপের জন্য আজকে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, ডক্টর তৌফিকুল ইসলাম খান রয়েছেন আমাদের সঙ্গে, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সিপিডির, এবং সেই সঙ্গে রয়েছেন রিজওয়ানুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট, এবং রয়েছেন দেখতে পাচ্ছি বড় পর্দায় মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি বিকেএমইএ। তো আমরা আজকে মূলত যে পরিবর্তিত প্রেক্ষাপট, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অর্থনীতি কোন দিকে যাচ্ছে, কি ভাবতে হবে আমাদেরকে, দেশে তো এমনিতে অর্থনীতি সামগ্রিক যে মূল যে সমস্যাগুলো আমরা দেখি, যে মূল্যস্ফীতি প্রবল চাপ সবসময় এটি আমাদেরকে ভোগাচ্ছে, দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে। সেই সঙ্গে ডলারের সংকট, রিজার্ভের তীব্র সংকট, রাজস্ব খাতের সংস্কার, অনেক বিষয় রয়েছে যেই বিষয়গুলো আমাদের অর্থনীতিকে চাপের মুখে ফেলছে। অনেক ধরনের বিষয় নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু এখনকার সময়ে এসে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ব্যবসা বাণিজ্যের গতিকে সাবলীল রাখা, চলমান রাখা, সেজন্য ব্যবসায়ীরা কি ভাবছেন, কি পরিকল্পনা, সেই আলাপ দিয়ে শুরু করতে চাই। রিজওয়ানুর রহমান। শুরুতেই বলি যে ছাত্ররা যে আসলে এটা আশ্চর্যজনক না, ছাত্ররা যে সাহসিকতা দেখিয়েছে এবং যে আন্দোলনটা দিয়ে একটা নতুন করে ইতিহাস লিখেছে, এটা তারাই যে পারে এটা তো আসলে এটা বলার কিছু নেই। এবং আমরা সবাই, আমি মনে করি, ছাত্রদের প্রতি অভিনন্দন। এবং এর পাশাপাশি যারা শহীদ হয়েছেন, বিশেষ করে এতগুলো ছাত্র, শয়ে শয়ে ছাত্র প্লাস আমাদের যে ইনোসেন্ট সিভিলিয়ানস যারা, এদের প্রতি আমি শ্রদ্ধা করে, মানে তাদের পরিবারের জন্য গভীর সমবেদনা। এখন আগে বাড়ার পালা। এই যে আমরা সবাই আজকে প্রায় 24 ঘন্টার উপরে বসে আছি, যে আমাদের সরকারটা কি পর্যায়ে আছে। ব্যবসায়ীরা অবশ্যই দাবি করছে যে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট শুড বি ফর্মড অ্যান্ড ডিক্লেয়ার্ড। এটা আমরা আশা করেছিলাম যে এটার সাথে সাথেই হয়তো মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দিবেন। কোনো কারণে সেটা তো আমরা বলতে পারবো না, এটা তো উপরের লেভেলের আলোচনা। হয়তো নিশ্চয়ই বিভিন্ন মহলে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে বঙ্গভবনে এখন। সো এখন আমরা আশা করছি যে এটা এনি মিনিট এটা আমরা পাবো। যতক্ষণ না পাচ্ছি, আমার একটা ধারণা যে আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে এই যে আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনা, এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং চ্যালেঞ্জ হয়ে যাবে কথাটা আমি আবার একটু ফিরিয়ে নিই, চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি একটা বিমা কোম্পানির সাথে জড়িত, তো প্রতিদিন আমার সিইও আমাকে মেসেজ পাঠাচ্ছে, আজকে অমুক ফ্যাক্টরির এইটা, অমুক ফ্যাক্টরির এইটা, অমুক গাড়িতে আগুন, অমুক গাড়িতে, প্রতিদিন হচ্ছে এরকম। এখন তার মানে ভাঙচুর, সহিংসতার রাজনীতি যেগুলো এখন চলছে, এগুলো তো ছাত্রদের না, এগুলো তো আসলে রাজনৈতিক একটা, মানে বলবেন যে এটার প্রতিহিংসার একটা ব্যাপার হয়ে গেছে। এগুলো থামানোর জন্য আমি মনে করি যে সেনা মোতায়েন তো সারা দেশে করেছে, বাট এটা একটু কঠোর পদক্ষেপ যেভাবেই নেক সেটা তো আমি জানি না, এটা তো আমার নাই। আমি মনে করি যে কঠোর পদক্ষেপ নিয়ে ব্যবসায়ীদেরকে তাদের আবার এই যে রিবিল্ডিং অফ দি নেশন, অর্থনীতির পুনরুদ্ধার বলেন বা নির্মাণ বলেন, এগুলো চালু করতে তাদের তো সময় লাগবে। একটা গতি থেকে যখন আমরা এইভাবে পিছিয়ে যাচ্ছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ইমেজ বিল্ডিং করা, বিশেষ করে যারা রপ্তানিকারক যারা, তাদের যে আজকে তাদের যে ইমেজের ক্ষতিটা হয়েছে, বহির্বিশ্বে এক ধরনের ন্যারেটিভ দেয় এবং বাংলাদেশের ন্যারেটিভ সেটা সেম না, এটা আমরা সবাই জানি। বহির্বিশ্বে সবসময় খারাপ জিনিসটার দিকে একটু ফোকাস করে বেশি, কিন্তু দেশের যেসব ভালো ভালো জিনিস হচ্ছে সেগুলো হয়তো ফোকাস কম পেয়ে যায় কোনো না কোনো কারণে। এই ইমেজ বিল্ডিংটা এখন কারা করবে? এটা তো আমাদের ব্যবসায়ীদের একটা রোল থাকে এখানে। এখন তারা যদি তাদের ব্যবসা পরিচালনা ইমিডিয়েটলি শুরু না করতে পারে, অর্থনীতির চাকাটা ঘোরাতে না পারে, বাংলাদেশের এখন প্রচুর লোন হয়ে গেছে। 15 বছর আগে, 20 বছর আগে যেটা আমাদের লায়াবিলিটি ছিল সেটা আজকে নেই, আজকে অনেক বেশি, সেটা দ্বিগুণ তিনগুণ। আমাদের খরচ বেড়ে গেছে, ব্যবসায়ীদের খরচ বেড়ে গেছে। ব্যবসায়ীরা একটা সময় করতো $5 বিলিয়ন, $10 বিলিয়ন এক্সপোর্ট, এখন শত শত বিলিয়ন ডলার। এরকম আমাদের যে আজকে একটা ইকোনমি জিডিপি হয়ে গেছে এখন আপনার $400 বিলিয়ন ঊর্ধ্বে। তো এগুলোকে চালানোর জন্য আমাকে ইমিডিয়েটলি এই বিজনেসগুলোকে চালু করার জন্য সুবিধাটা দিতে হবে। আজকে কাস্টমসটাকে ক্লিয়ার করে, কাস্টমস নিয়ে অলরেডি গত 2 দিনেই অনেক কথাবার্তা হচ্ছে যে আমাদের এগুলো এখন কাজকর্ম শুরু করে দেওয়া উচিত, বিকজ টাকা ঘোরাতে তো সময় লাগে। ফিরবো আপনার কাছে। দর্শক দেখছেন এখন প্রকাশ। আসলে এই সময় এসে শিল্প কলকারখানা চালু রাখাটা খুব জরুরি হয়ে পড়েছে, যেটা নিরবচ্ছিন্নভাবে চালু রাখা, উৎপাদন ব্যবস্থাকে স্বাভাবিক রাখা, রপ্তানিকে স্বাভাবিক রাখা, সাপ্লাই চেইনকে ঠিক রাখা। একটু হাতেম ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। হাতেম ভাই, গতকালকে আপনারা একবার সিদ্ধান্ত নিলেন যে আজকে পোশাক কারখানা খুলে দেওয়া হবে, পরে আবার রাত্রেবেলা সিদ্ধান্ত চেঞ্জ করলেন। আজকে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আপনাদের আছে যে আগামীকাল খুলে দেবেন। কারখানা খোলা রাখা বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস কি আপনারা পেয়েছেন কিনা, বা সিদ্ধান্তে এখনো পর্যন্ত কোনো পরিবর্তনের আভাস আছে কিনা যে কালকে খুলছে কলকারখানা?
এজি মাহমুদ, প্রথমেই আমি আজকের এই যে বিজয়, এই বিজয়ের পিছনে যাদের আত্মত্যাগ, সেই আত্মত্যাগকারী ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে আমরা আগামী দিনের হিরো হিসেবে আমরা যাতে দেখতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের এই বিজয়ের জন্য ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি। কথা ডিস্টার্ব হচ্ছে, এজি ডিস্টার্ব হচ্ছে, ওখানে কারা কারা কথা বলতেছে আমি কিন্তু। জি হাতেম ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে এখন শিল্প কলকারখানা চালু রাখার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কালকে খুলছে, এটি কনফার্ম কিনা? আজকে খোলার কথা ছিল কিন্তু খোলেননি কেন, এবং পর্যাপ্ত নিরাপত্তা বজায় রেখে কারখানা চালু রাখার ক্ষেত্রে আপনারা আশ্বাস পেয়েছেন কিনা? এরপর হ্যাঁ, গতকাল এই বিজয়ের পর আজকের দিনটা আমরা কিছুটা পর্যবেক্ষণে রেখেছিলাম, কারণ আমরা গতকালকে আমাদের প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন বলেছেন যে, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সবাই বলেছেন যে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে খুব ব্যস্ত আছেন, ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে নিরাপত্তা দিতে পারবেন না। তো সেই কারণে আজকের দিনটা আমরা পর্যবেক্ষণে রেখে আগামীকাল থেকে খুলে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বিকেএমই বিজিএমইর সকল ফ্যাক্টরি আগামীকাল থেকে ইনশাল্লাহ খুলবে। হাতেম ভাই, একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে বন্দরগুলোর কি অবস্থা? মানে বন্দরে নিরবচ্ছিন্ন প্রক্রিয়া কি অব্যাহত আছে? যোগাযোগ রেখেছেন আপনারা? মানে আমদানি রপ্তানি প্রক্রিয়ার এখন এই মুহূর্তে কি খবর? সেখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা? সহযোগিতা করেন। জি হাতেম ভাই, বন্দরে কোনো প্রক্রিয়াগত কোনো সমস্যা আছে কিনা? আমরা শুনছি অনেক আমদানিকারক আমদানি করছেন না, কারণ ভাবছেন যে তারা পণ্য আমদানি করবেন, সেটি আবার সড়ক পথে আনবেন বা কোনো পথে আনবেন, ঝুঁকিতে আছে কিনা? রপ্তানির ক্ষেত্রে সাবলীল সবকিছু রয়েছে কিনা? বন্দরে যে সমস্যাটা, জটটা ছিল, জটটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। মাঝখানে আবার 2 দিন বন্ধ থাকাতে আবারও কিন্তু একটা জট, সেখানে কন্টেনার জট কিন্তু লেগে গিয়েছে। তো সেই জায়গাগুলি ক্লিয়ার হইতে হয়তো আমাদের আরও কিছুদিন সময় লাগবে। তো আমরা আশা করি আমাদের যদি ফ্যাক্টরি আমরা চালু করতে পারি, উৎপাদন যদি অব্যাহত রাখতে পারি, ক্ষতি তো যা হবার হয়েছে এবং অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে প্রথম কয়েকদিন বন্ধ থাকার পর এরপরে গত 3 দিন যাবত আমাদের আমরা বন্ধ রেখেছি। শনিবার থেকে আমরা বন্ধ রেখেছি। বন্ধ থাকার কারণে বায়ারদের মধ্যে একটা কিন্তু উৎকণ্ঠা এবং একটা নেগেটিভ মানসিকতা কিন্তু তৈরি হয়েছে। এবং আজকেও আমি আমাদের বায়ারদের অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, প্রতিনিধিদের, বায়ারদের এখানে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারাও যেটা আমাদেরকে বলেছে যে বাংলাদেশের আগামী দিনগুলিতে অর্ডার প্লেসিং নিয়ে তারা এখন ভাবছে, কারণ তারা কিছুটা শঙ্কিত বর্তমান প্রেক্ষাপটে। জি হাতেম ভাই, আপনি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু অর্থনীতিবিদদের কথা শুনতে চাই। এই যে ভাবমূর্তির কথা বলা হচ্ছে, এই নতুন পরিবর্তিত প্রেক্ষাপটে যারা ব্যবসায়ী আমাদের রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন, রপ্তানিকারক রয়েছেন, মাহফুজ কবির আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে এই যে শোকেসিংয়ের ব্যাপারটা, বিজনেসের তারা বিনিয়োগের ব্যাপারটা, বাণিজ্যিক সম্পর্ক রক্ষার ব্যাপারটা দুদেশের মধ্যে, সেই জায়গাগুলোতে যারা বায়ার রয়েছেন, ইম্পোর্টার যারা রয়েছেন, তাদের সাথে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে কিনা বা ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে কি করণীয় রয়েছে এই মুহূর্তে? ধন্যবাদ। আমি মনে করি যে একটু সময় লাগবে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আমাদেরকে যে ব্যবসা বাণিজ্য, সেটা তো একদিনের নয়, বা যে বিদেশি বিনিয়োগের কথা যদি বলি, সেটাও কিন্তু বেশ অনেক দিন ধরে আমাদের একটা সুনাম তৈরি হয়েছে। এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে গত 10-12 বছরে কিন্তু অনেকগুলো কিন্তু পলিটিক্যাল প্রবলেমগুলো হয়েছে, অনেক কনফ্লিক্ট হয়েছে, কিন্তু এরপরেও আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। এখন যেটি হয়েছে, তো সেটিও মানে আমাদেরকে একটু নাড়া দিচ্ছে, সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যে বড় সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে। তো এখন যত তাড়াতাড়ি সরকার ফর্ম করলেই যে আবার জিনিসটা ঘুরে দাঁড়াবে এরকম নয়, তার কারণ ইতিমধ্যেই বেশ কিছু অর্ডার কিন্তু চলে গেছে বাইরে। আমাদের প্রতিযোগী দেশগুলো রয়েছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম। তো তাদের কাছ থেকেও আস্তে আস্তে, তো আমাদের ওই যে অলরেডি চলে গেছে সেটা তো পারবো না নিয়ে আসতে, কিন্তু আবার আমাদের এখানে নিয়ে আসতে হবে। এটার জন্য আসলে পজিটিভ কমিউনিকেশন দরকার। তো এখন যেহেতু সরকার ফর্ম করছে, তারও তো বুঝতে সময় লাগবে, তার কারণ ঠিক এরকম হয়তো প্রফেশনালদের দিয়ে গভর্নমেন্ট ফর্ম করবে, তো তারা আবার এইটাতে ফিরে আসবেন, তারা ফ্যাসিলিটেট করবেন। তারপরে আবার মানে যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের বর্তমান সরকার, যেই সরকার ছিলেন সেই সরকারের সঙ্গে যে চুক্তিগুলো ছিল, যে প্রক্রিয়াগুলো ছিল, সেগুলো থমকে যাবে কিনা, নতুন করে ভাবতে হবে কিনা, সেই বিষয়ে জানবো আপনার কাছ থেকে। দর্শক দেখছেন এখন প্রকাশ।
জি, মাহফুজ কবির যেটি প্রশ্ন ছিল যে G2G বা G2B যে গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের চুক্তিগুলো থাকে, সেগুলোর অবস্থা গিয়ে কি দাঁড়াবে আসলে এখন? হ্যাঁ, না সেই জায়গাগুলোতে হয়তো ওরকম পরিবর্তন হবে না, কারণ এটা সরকারের সঙ্গে সরকারের, তো মানে বাংলাদেশের সঙ্গে আসলে অন্য দেশের। অনেক দেশে তো আমরা মানে শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা এই ধরনের সুযোগ সুবিধাগুলো সেগুলো কি কন্টিনিউ থাকবে কিনা, এটা কোনো ধরনের চাপ আসবে কিনা? না, এটা দেশের সঙ্গে দেশের, এটা বুঝতে হবে। এটা ঠিক নির্দিষ্ট কোনো সরকারের সঙ্গে এরকম নয়, তবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে ফ্যাসিলিটেটর হিসেবে আর কি সরকার এটা আসে। বাট এই যে আমাদের যে ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প যেগুলো রয়েছে, বিশেষ করে মেগা প্রকল্প, তো সেই জায়গাগুলোতে তো ইতিমধ্যে বেশ কিছু ঋণ দেওয়া হয়েছে, যে সহায়তাগুলো এসছে, তো বাকিগুলো কিন্তু পাইপলাইনে রয়েছে। তো সুতরাং বাংলাদেশকে সহায়তা করবে তারা, এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা কিন্তু আসলে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে অনেকদিন ধরেই আছেন, এবং সামনের দিনগুলোতে আসলে তারা থাকবেন। কিন্তু এখন ঝুঁকিটা কিছুটা বেড়ে গেছে, এবং ওইটার জন্য কিন্তু যেমন আমাদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল রেটিং কোম্পানিগুলো রয়েছে, ওই ইনস্টিটিউশনগুলো কিন্তু আমাদের যে ঋণ মান সেটা কিন্তু কমিয়ে দিয়েছে, BB- থেকে B+ এরকম এসছে আর কি। তো সেগুলো পুনরুদ্ধার করতে একটু সময় লাগবে, তার কারণ যেহেতু আমাদের এই মুহূর্তে ফরেন কারেন্সি রিজার্ভ সেটা কিন্তু অনেক চাপের মধ্যে আছে, এবং এর মধ্যে কিন্তু অনেক রেমিটেন্স আসতে পারেনি, ইম্পোর্ট এক্সপোর্টের অবস্থা ভালো ছিল না। তো এই সমস্ত কারণে এক দফা চাপের মধ্যে আছে কিন্তু আমাদের রিজার্ভ। তো এখন সেগুলো আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোতে যে সহায়তা করা, তো সেগুলো একটা বিষয়। আর হচ্ছে যে বিজনেসম্যানদের কিন্তু একটা প্রোঅ্যাক্টিভনেস, যে সারা পৃথিবীকে একটা মেসেজ দেওয়া যায় আমরা ঘুরে দাঁড়াচ্ছি, তো এই জিনিসগুলো করতে হবে। তৌফিকুল ইসলাম খানের কাছ থেকে একটু শুনি। তৌফিক ভাই, সেটি হচ্ছে IMF এর তো আমাদের ঋণের যে কিস্তি সেটি চলমান, আমরা 3টার মতো কিস্তি পেয়েছি, আরও কিছু কিস্তি পাওয়ার কথা, সেখানে এই পেতে কোনো সমস্যা হতে পারে কিনা? এছাড়াও আপনি জানেন যে চীনের কাছ থেকে লাইন অফ ক্রেডিট রয়েছে, ভারতের কাছ থেকে লাইন অফ ক্রেডিট রয়েছে, এছাড়াও আমরা জাইকার কাছ থেকে পাই, ADBর কাছ থেকে পাই, বিশ্বব্যাংকের কাছ থেকে পাই। এই নতুন সরকার যখন ফর্ম করতে যাচ্ছে বাংলাদেশে, তখন আগের যে চুক্তিগুলো যে চলমান ছিল, বিভিন্ন ঋণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হয়। সরকার তো পলিসি থাকে, বিভিন্ন সরকারের বিভিন্ন রকম পলিসি থাকে, সেইখানে কি ধরনের পরিবর্তন হবে? নতুন কোনো চাপ নেওয়ার চ্যালেঞ্জ কি নিতে হবে কিনা, কি অবস্থা দাঁড়াবে সামনে? এখনো তো যেটা রিজন ভাই বলছিলেন যে মানে সরকারের পূর্ণ গঠনটা আমরা জানি না কি সময়ের জন্য, কারণ এটা একটা বিশেষ ব্যবস্থা। হ্যাঁ, কত সময়ের জন্য আসছে, কেমন করে হবে, তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এখন আলাপ আলোচনা চলছে, এবং সবাই আমার ধারণা যে এই প্রোগ্রাম দেখার চাইতে ওইখানে উৎকণ্ঠা ভরে ওইদিকে তাকিয়ে আছেন যে কি আসলে হতে যাচ্ছে। তো সেটার উপরে কিছুটা নির্ভর করবে। যেটা স্পষ্টভাবে বলতে চাই, আমি মনে করি যে যেগুলো দীর্ঘ সময় ধরে আমাদের প্রকল্প চলছে বা যে চুক্তিগুলো আছে, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, IMF-এর সাথে চুক্তি, এটায় আসলে কোনো বড় ধরনের পরিবর্তন আমি দেখি না। মানে এটা কোনো রিস্কে আছে, ঝুঁকিতে আছে কিনা, না, নেই। IMF বোধহয় অলরেডি এটা নিজে থেকেই প্রোঅ্যাক্টিভলি ঘোষণা দিয়েছে যে তারা এটার ভিতরে না, কোনো সমস্যা নাই। সো একই রকমভাবে মাল্টিল্যাটারাল যে বিভিন্ন বহুজাতিক ঋণ জাতীয় গোষ্ঠী যেগুলো আছেন, তাদের সাথে আমাদের, আমি মনে করি না যে যেই আমাদের এখন চুক্তিগুলো আছে এগুলোর কোনো সমস্যা আছে। বাইল্যাটারালি কোনো প্রজেক্টের ভিতরে আছে কিনা, নাই। এখন সরকার যারা আসবেন, যারা চুক্তির ভিতরে আসেন, যদি নতুন প্রকল্প বিশেষ করে থাকে বা কোনো পুরনো প্রকল্পকে তারা রিভিউ করতে চান, এটা কমপ্লিটলি ওই সরকারের বিষয়। ইমিডিয়েটলি আমি মনে করি না যে কোনো অসুবিধা আমি দেখব। কোনো দ্বিপাক্ষিকভাবে কোনো দেশ এখনো পর্যন্ত এই সরকার পরিবর্তনের সাথে কোনো ধরনের সিগন্যালও দেন নাই যে তারা সম্পর্কের দিক থেকে কোনো পরিবর্তন চান। সুতরাং আমি মনে করি না এটা একটা, যেটা বলছিলাম যে একটা ছাত্র জনতার একটা আন্দোলনের মাধ্যমে একটা পরিবর্তন এসছে। এবং এই একটু যুক্ত করি, সেটা হচ্ছে সরকারের সঙ্গে সরকারের এক ধরনের বন্ধুত্ব থাকে, আমরা দেখি, মানে পলিটিক্যাল গভর্নমেন্ট টু পলিটিক্যাল গভর্নমেন্ট বন্ধুত্ব থাকে। যেমন ভারতের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারটি আমরা আগের সরকারের সময় খুব প্রকটভাবে দেখতাম, যে পেঁয়াজের সমস্যা হয়েছে, পেঁয়াজ চলে আসছে, চালের সমস্যা, চাল চলে আসছে। মানে যেহেতু এই আগের সরকার নেই, এই তাৎক্ষণিক সুবিধাগুলো কি পাবো আমরা আগের মতো করে, সেটা শুনবো রিজন ভাইয়ের কাছ থেকে, শুনবো তৌফিক ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে শুনে, তারপর ব্যবসায়ীদের মন্তব্য। না, আমি আপনাকে বলি, আমি এটা দ্রুত, সেটা হলো যে ভারত কি বলেছে যে এই সরকারের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না? তা তো বলে নেই। আমরা কেন এই ধরনের চিন্তা করছি? হ্যাঁ, তো এই ধরনের চিন্তা করার কোনো কারণ নাই যে এটা দ্বিপাক্ষিকভাবে সম্পর্কের কোনো ধরনের অবনতি হবে, এটা আমি মনে করি না। কিন্তু আমরা তো পন্থী দেখি বিভিন্ন, যে কোন সরকার আপনি দেখতে পারেন পূর্ব চীনপন্থী, কোন সরকার ভারতপন্থী, কোন সরকার আমেরিকাপন্থী। না, কিন্তু আমি বলছি যে এখনো পর্যন্ত কি সরকার আসবে, ভূ রাজনৈতিকভাবে বিভিন্ন দেশ, বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলো একে অপরকে পছন্দ করে না, সেক্ষেত্রে তখন না, এই যে আমি বলি আপনাকে, আপনি যদি একটু সময় দেন আমি বুঝিয়ে বলি। একটা হলো যে আমি যেটা বলছিলাম যে কোন ধরনের সরকার আসবে, কত দিনের জন্য আসবে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, এবং তারপরে কারণ ছাত্ররা আমি শুনছি যে তারা একটু লম্বা সময়ের জন্য চাচ্ছেন। হ্যাঁ,
আবার রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ের ভিতরে তার নির্বাচন চাচ্ছেন। তো এটা একটা নেগোসিয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আমরা, হ্যাঁ। তো আমাদের এখন স্পেকুলেট না করা উচিত। এবং আমি যেটা বুঝি সেটা হলো যে এখন পর্যন্ত আপনি আমার যে ধরনের কোনো বাইল্যাটারাল পার্টনার, আমার কোনো মাল্টিল্যাটারাল পার্টনার, আমি শেষ করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটু সময় দেন, কারণ আমি ক্লিয়ার করতে যাচ্ছি। তৌফিক ভাই, আমাদের যে একটা বিরতির সময় হচ্ছে, তাহলে কি বিরতির পর ফিরে এসে বিস্তারিত শুনবো? আচ্ছা, ঠিক আছে। দর্শক, তাহলে একটি বিরতির পর ফিরে এসে বাকি অংশ শুনছি, আমরা আলাপ করছি। দর্শক, বিরতির পর আবার ফিরলাম। এখন প্রকাশ্যে অর্থ কথা নিয়ে আলাপ করছি। তৌফিকুল ইসলাম খান যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সরকার পরিবর্তন হলে অন্য যে দেশের সরকার রয়েছে সেখান থেকে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই ব্যবসা বাণিজ্যে, সেখানে কোনো ধরনের প্রভাব পড়ে কিনা বা পড়তে পারে কিনা? না, আমরা আলোচনা করছিলাম বিশেষভাবে ভারতের কথা বলছেন। আমি মনে করি না যে এই ধরনের কোনো এখন দ্বিপাক্ষিকভাবে ভারত হোক, চীন হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, এটার এখনও কোনো প্রভাব পড়ার মতো কোনো ধরনের আমরা সিগন্যাল পাইনি। যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হলো যে যেই সরকারি আসুক, একটা এজেন্ডা তাদের অবশ্যই হবে যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে অর্গানাইজেশন হোক তাদের সাথে আরেকবার তাদের আলোচনা করতে হয়। যে কোনো সরকার পরিবর্তনে এটা করতে হয়, সো এটা স্বাভাবিক প্রক্রিয়ার ভিতরে হবে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যদি 4টা ধাপ বলে শেষ করি খুবই দ্রুত, আমরা ক্যান ডিসকাস। আমি 4টি ধাপ মনে করি যে করবার আছে। একটা হলো যে আমার ইমিডিয়েটলি, আমি রিজন ভাই বা হাতেম ভাইয়ের সাথে একমত, সেটা হলো যে ইমিডিয়েটলি আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এইটা হলো প্রথম বিষয়। এখন এইটা পুরোপুরিভাবে এটার কিছুটা সমস্যা আছে, একটা সরকারের ভিতরেও ভ্যাকিউম আছে এবং একটা অ্যানার্কি চলছে। তো এইটা আমার প্রথম কন্ট্রোল করতে হবে। সেকেন্ড, আমি মনে করি যে স্বাভাবিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড এইটাকে চালু করতে হবে। এটা যে সরকার আসবে তার দ্বিতীয় চেষ্টা হবে এটা। তৃতীয় হলো যে আমার অর্থনীতি আগেই একটা খারাপ পরিস্থিতির ভিতরে যে যাচ্ছিল, আমরা কতগুলো ব্যবস্থার ভিতরে যাচ্ছিলাম, সেইটা ওনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো ফোর্থ থিং, আমি মনে করি যে এই অর্থনৈতিক সিচুয়েশন এখানে আসার পেছনে, এই ঘটনা ঘটার আগেও যে কতগুলো কারণ ছিল, যেই আমরা সুশাসনের অভাব দেখেছি, ভুল নীতি দেখেছি, আমরা এক ধরনের ক্রনি ক্যাপিটালিজম দেখেছি, সেই গোষ্ঠী স্বার্থকে রক্ষা করা, এগুলোর পিছনের কারণগুলোকে আমাদের অনুসন্ধান করা এবং এইটাকে চিন্তা করে আমাদের সামনের দিনের সংস্কার কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে সংস্কার কার্যক্রম নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। দর্শক দেখছেন এখন প্রকাশ। এখন আমরা যে বিষয়টির কথা বলছিলাম তৌফিকের কাছে শুনি, রিজন ভাই একটু শুনি আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যখন সরকারের পরিবর্তন হয়, অন্য সরকার আসে, তখন সম্ভাবনা বাড়ে কতটা? মানে যেসব দেশে আমরা তো রপ্তানি আমরা আরও বেশি বড় করতে চাই, হাতেম ভাই হয়তো আরও বিস্তারিত বলবেন, আপনার কাছে শুনে তারপর হাতেম ভাইয়ের মন্তব্যটা শুনবো। আমরা এক্সপোর্ট মার্কেটকে আরও বড় করতে চাই, আমরা আরও নতুন নতুন পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করতে চাই, ইকোনমিকে আরও বড় করতে চাই। সম্ভাবনার কতটুকু দেখছেন পরিবর্তিত এই পরিস্থিতিতে ইকোনমিকে বড় করার আরও বেশি? সম্ভাবনা বহুদূর, অনেক ভালো। বাস্তবতা কি বলে? বিকজ সেটা আই হ্যাভ অলওয়েজ বিন কনফিডেন্ট অফ দি প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ। আমরা সবচেয়ে বেশি রেজিলিয়েন্ট, এইটার মেয়ে কোনো সন্দেহ নাই। কবে আপনাকে মানুষের ভিতরে সাহস জাগাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা সামনে তারপরে যে নবনির্বাচিত সরকার হবে, তাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে। আমার বাকি সময়টা আমি হাতেম ভাইয়ের জন্য বরাদ্দ রেখে দিলাম, উনি বলবেন বিস্তারিত ব্যবসা বাণিজ্যের পরিবেশ নেবেন। আমি আপনাকে বলি, আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারেন, আপনি যদি জবাবদিহিতা, আপনার সরকারের 3টা ব্রাঞ্চ আছে, এই 3টা ব্রাঞ্চে আপনাকে এনশিওর করতে হবে। আপনি জুডিশিয়ারি বলেন, আপনি ইন্ডিপেন্ডেন্স অফ দি ল এনফোর্সমেন্ট বলেন, বা আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলেন, আপনি এখানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই কারণেই কিন্তু পাবলিকের যে ক্ষোভ, তাদের তো কনফিডেন্স ছিল না এতদিন। আপনাকে এখন কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে মানুষের প্রতি। আজকে আমরা অনেক কিছু দেখছি যেটা আমাদের দেখে খারাপ লাগছে, হয়তো মানুষ রাগের চোটে করছে, তো একটা মানুষ কি পরিমাণ রাগ হলে এ ধরনের সহিংসতা করতে পারে। তো এগুলো যেন ভবিষ্যতে, আমরা তো এগুলো শিখতে হবে, একটা ভুলের থেকে তো মানুষ শিখে। আমাকে সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে মানুষের প্রতি, যাতে করে আমরা এই ব্যবসায়ীরা আলটিমেটলি আবার আমাদের অর্থনীতির চাকা কীভাবে ঘুরাতে হবে। বাট এই জবাবদিহিতা নিশ্চিত না করলে, এবং এই সুযোগে আমি আরেকটু বলে নিব যে আমাদের যে বিভিন্ন অফিসগুলো, এনবিআর বলেন, এইটা বলেন, কাস্টমস বলেন, এই কাস্টমসের ব্যাপারে ভাঙা রেকর্ডের মতো গত 3-4 বছর ধরে হাতেম ভাইয়ের কথা আমরা শুনে আসছি। কিন্তু এই রিফর্মসগুলো যদি আমরা এই মুহূর্তে করে না নিতে পারি, এই সমস্যাগুলো হয়তো ভবিষ্যতে আবার আরো বেশি ভোগাবে। জবাবদিহিতা নিশ্চিত করেন, অবশ্যই। হাতেম ভাই, মানে প্রশ্নটা খুব সরাসরি করতে চাই, মানে সামনের দিনের ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাদের ভাবনার জায়গাটা, সেটা হচ্ছে ব্যবসাকে কি রাজনীতির বাইরে রাখতে চান কিনা, এটি বাইরে থাকলে বরং ব্যবসায়ীদের জন্য সুবিধা কিনা?
আমরা যেটা মনে করি যে আমরা অতীতেও আমরা কিন্তু আমাদেরকে এই সহযোগিতাটা সবাই করেছেন, যে আমাদের যে কোনো রাজনৈতিক কর্মসূচির বাইরে আমাদের রপ্তানিমুখী শিল্প খাতকে রাখা হয়েছে। জি হাতেম ভাই বলুন, শুনছি। আমি কি বলবো? জি অবশ্যই হাতেম ভাই, শুনছি। জি হাতেম ভাই শুনছি আমরা। জি মাহমুদ, আমি জি হাতেম ভাই আমরা শুনতে পাচ্ছি। যেটা হ্যাঁ হ্যাঁ, যেই জিনিসটা নিয়ে আমরা আসলে খুব শঙ্কিত, যেটা আমরা আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে পরিবেশ আপনি দেখেছেন যে বিগত দিনগুলিতে আমরা সোচ্চার ছিলাম, যেটা অলরেডি কথা প্রসঙ্গটা চলে আসছে, যে কাস্টমসের নানা রকমের সমস্যাগুলি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, এবং পলিসিগত যে সাপোর্ট এগুলি নিয়েও আমরা কথা বলেছি, গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে কথা বলেছি। আমরা যেই পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছি, এই ক্ষতি থেকে কাটিয়ে উঠতে হলে যেটা আমাদের ইমিডিয়েট যেটা দরকার হবে গ্যাস বিদ্যুতের সংকট, তাহলে তো বিষয়টা পরিষ্কার হবে। মানে অনেক ব্যবসায়ীকে আমরা দেখেছি যে রাজনীতিবিদ হয়ে যেতে, আবার অনেক রাজনীতিবিদকে আমরা দেখেছি একটা সময় ব্যবসায়ী হয়ে যেতে। এটি নিয়ে আপনাদের ভাবনাটা কি? আসলে সামনের দিনগুলোতে এটি নিয়ে আপনাদের ভাবনা কি থাকবে? আমাদের হ্যাঁ না না ঠিক আছে, আমাদের মধ্যে কেউ কেউ ব্যবসায়ী যারা রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে, আবার আমাদের মতো কিছু আমরা যারা আছি, দেখেন যে আমরা কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে কখনই সম্পৃক্ত ছিলাম না, এখনও নাই, এবং ভবিষ্যতেও সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। যার কারণে আমরা যখন কথা বলি তখন আমাদের এই অর্থনীতির স্বার্থে, আমাদের যে রপ্তানি খাতের স্বার্থে, আমাদের সেক্টর নিয়ে আমরা কিন্তু কথা বলি। আমরা আমাদের ভবিষ্যতের অন্য কোনো কিছু রাজনীতিতে যাওয়া বা এগুলি নিয়ে আমরা মাথায় আমাদের থাকে না, আমাদের স্বার্থটাই আমরা তখন বড় করে দেখি। জি হাতেম ভাই, কিন্তু তারপর যখন ব্যবসায়ী সংগঠনগুলো নির্বাচন হয় তখন আমরা দেখতে পাই যে আসলে রাজনীতিকরণের এক ধরনের প্রভাব থাকে, বা আপনাদের যারা যে খাতের ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকেই সংসদ সদস্য হয়েছেন এর আগে। তো সেই বিষয়টি কতটুকু সুবিধা এনে দেয় সেটি একটি প্রশ্ন, সেটি একটু মাহফুজ কবির আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাই। যখন আমরা দেখতে পাই যখন যে আগের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে অনেক ব্যবসায়ী যুক্ত হয়েছিলেন যারা রাজনীতিতে এসেছিলেন নতুন করে, মানে ব্যবসা করে তারা যখন অনেক টাকা উপার্জন করে তখন হয়তো ক্ষমতার দিকে হয়তো যেতে চেয়েছেন, সেটি কি অর্থনীতিকে কি গতিশীল করতে প্রভাবিত করে, নাকি এটি বাইরে থেকে থাকলে বা রাজনীতিকরণের বাইরে যদি থাকেন সেটি ইকোনমির জন্য প্রসন্ন হয়? ধন্যবাদ। আসলে আমি মনে করি না যে আসলে কোনো একজন রাজনীতিবিদ তিনি ব্যবসা করলে কোনো সমস্যা আছে, বা আসলে ব্যবসায় রাজনীতিবিদ হতে সমস্যা আছে। যদি সুশাসন থাকে, যদি আমাদের ব্যবসার পরিবেশ ভালো থাকে, এবং আসলে এই জায়গাতে কারোর প্রতি কারো যদি ইনফ্লুয়েন্সটা কম থাকে, বা তো সেটা কিন্তু তখন সহায়তা করে। আর একটু স্পেসিফিক বলি তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যখন রাজনীতি করেন ব্যবসায়ীরা তখন গুটি কয়েক ব্যবসায়ীদের সুবিধা হয়, এর বাইরে যারা থাকেন তারা সেই ব্যবস্থাপনায় চাপে পড়ে যান। হ্যাঁ, এরকম তো হয়। এই জন্যই বলছি যে আসলে এই পুরো সিস্টেমটা যদি মানে আপনার প্রভাবমুক্ত হয়, বা এখানে যদি আপনার যে যার দায়িত্ব সে যদি ঠিকমতো পালন করেন, দুর্নীতি যদি কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সব কিছুতেই সুবিধা। এখন বিষয়টা হচ্ছে কি, যে প্রত্যেকেরই তো রাজনীতি প্রক্রিয়া অংশগ্রহণ করার যেমন অধিকার রয়েছে তেমনি সুযোগ থাকা উচিত। এখন তিনি ব্যবসা করছেন নাকি তিনি আইনজীবী নাকি তিনি পেশাজীবী, এই বিষয়গুলো তো আসলে বড় বিষয় নয়। রাজনৈতিক প্রক্রিয়ায়, রাষ্ট্র পরিচালনা প্রক্রিয়ার অংশগ্রহণের সবারই অধিকার রয়েছে, এটা খুব পরিষ্কার। কিন্তু একই সঙ্গে তারা যদি কোনো চাকরি করেন কোনো একটা প্রতিষ্ঠানে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে, তাহলে তখন তিনি আবার এই রাজনীতির মধ্যে যুক্ত হতে পারবেন না। কিন্তু তার মধ্যেও আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গাতে স্বাধীনতা থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে আমাদের যে এই পুরো গভর্নেন্স সিস্টেম, সেটাকে যদি ঠিক মতো আমরা ফাংশনাল করতে পারি, কেউ যদি অবৈধভাবে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন তার ক্ষমতা ব্যবহার করে, তাইলেই কিন্তু জিনিসটা খুব পরিষ্কার হয়ে যায়। এই জায়গাটাতে আমাদের খুব ক্লিয়ার হওয়া দরকার। জি, একটু আমরা তৌফিক ভাইয়ের কাছ থেকে শুনি। তৌফিক ভাই, বৈষম্য তো কমানোর ব্যাপারে আপনারা অনেক সময় অনেক কথা বলেন, বিভিন্ন সভা সেমিনারে আমরা শুনে থাকি। বৈষম্য বেড়ে যাচ্ছে, কারো হাতে অনেক বেশি সম্পদ চলে যাচ্ছে, তো সেখানে বাকিরা বৈষম্যের শিকার হচ্ছেন। যারা পলিটিক্স যারা করেন, রাজনীতি যারা করেন, তারা সেই পাওয়ার এক্সারসাইজটা করেন, মানে বিত্তকে আরও বেশি বিত্তশালী করে তোলার ক্ষেত্রে সেই ক্ষমতাটাকে ব্যবহার করেন। আপনার বিশ্লেষণ কি, যে সামনের দিনগুলোতে আমরা কি দেখতে চাই বাংলাদেশে ব্যবসার প্রসারের, বাণিজ্যের প্রসারের জন্য?
না দেখেন, বৈষম্যটাকে আপনি যেরকম শুধু সম্পদের বৈষম্য বলছেন বা শুধু আয়ের বৈষম্য বলি, এটাকে আমি মনে করি যে খুবই মানে ন্যারোভাবে দেখা হচ্ছে। হ্যাঁ, এটার আমি মনে করি যে বৈষম্যটা আরও অনেক বড় আলোচনা। এবং যে ছাত্ররা মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা দেখেন যে তারা বৈষম্য বিরোধী আন্দোলন বলেছেন, এবং এটা একটা সরকারের কোটা ব্যবস্থার থেকে অনেক বড় আকারে যে এটা ছিল, এটা প্রকাশ পেয়েছে এক সময় গিয়ে। হ্যাঁ, যে এটা আসলে একটা পুরো আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থার ভিতরে যেই বৈষম্য আছে সেটা একটা বড় বিষয়। এবং সেইটার ক্ষেত্রে আমি মনে করি যে বৈষম্যটা আপনি যে একই রকম বলছেন যে আপনি যখন একটা গোষ্ঠী স্বার্থকে আপনি বড় করে দেখবেন, তখন কিন্তু আপনার বৈষম্যটা আরো বাড়ে, তাদের ইনফ্লুয়েন্স, তাদের চিন্তা। এবং আমরা একটু স্পেসিফিক করি তাহলে আলোচনাটা একটু ব্যাংকিং খাতে যদি আমরা দেখি, একটু আলাপটা করি, যে আমরা দেখেছি যে একটি গোষ্ঠীকে অনেকগুলো ব্যাংক একসঙ্গে তারা ক্যাপচার করে ফেলা, যে আয়ত্তে নিয়ে ফেলা, পারিবারিকরণ করা, মানে এক পরিবারের থেকে পরিচালক থাকা এবং সেটা টার্মের পর টার্ম বাড়িয়ে নেওয়া, মানে একটি গোষ্ঠীর হাতে ব্যাংকিং ব্যবস্থা চলে যাওয়া, এই ধরনের তো পরিস্থিতি আমরা দেখেছি এই দেশে। সেটি তো ভালো ফলাফল এনে দেয়নি। আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে বলি, হ্যাঁ, সেটা হলো আপনি শুধু ব্যাংকের এই একটাই যে বিষয় তা তো না, ব্যাংকের ওখানে আরো অনেক বিষয় আছে। এটা লোন স্যাংশন থেকে শুরু করে যেমন আছে, এটা কেন্দ্রীয় ব্যাংক যে পেশাদারিত্বের মাধ্যমে এটাকে করবার কথা। আমার প্রশ্নটা হচ্ছে তৌফিক ভাই, আমি কয়েকটি গোষ্ঠীর হাতে যখন পুরো ব্যাংকিং ব্যবস্থা চলে যায়, সেটার ফলাফল এটা ব্যাংক কেন, আমি তো বলছি ব্যাংক ব্যবস্থা নিঃসন্দেহে আমার মনে হয় যে কি জানি আমরা বলি পোস্টার বয় আর কি আমাদের অর্থনৈতিক সুশাসনের অভাবের, এই কারণে আপনারা বলছেন। কিন্তু এখন এটা শুধু ব্যাংকের ভিতরে না, আপনি ব্যাংকে আছে, আমার বিদ্যুৎ খাতের ক্ষেত্রে আমরা পেয়েছি, আমরা মানুষের দৈনন্দিন সাধারণ জিনিসপত্রের ক্ষেত্রে আছে। তো আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো এটাই। হ্যাঁ, তো আপনার সেই জায়গায় নিঃসন্দেহে আমরা যেটা বলি, যখন বৈষম্যের কথা আমরা বলি, আমরা সেই সব জায়গার কথা আমরা বলি। আমরা এটা আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, সব জায়গাতে এটা আছে। আমরা যেটা বলবার চেষ্টা, মানে আমার যেটা মূল জায়গা, সেটা হলো যে মূল যদি আপনি খুব ভালো করে দেখেন, আপনাকে তিনটা জিনিস দেখতে হবে। একটা হলো যেখানে সুশাসনের অভাব রয়েছে, দুর্নীতি রয়েছে। সুশাসনের অভাবের ভিতরে আমি দুর্নীতি ধরি, যে দুর্নীতি রয়েছে, তার মানে সুশাসন নাই বলেই তো দুর্নীতি হচ্ছে। তো দুর্নীতি আছে, সুশাসনের অভাব আছে, এখানে একটা আছে। দ্বিতীয় আমি দেখি সেটা হলো যেখানে পেশাদারিত্বের অভাব আছে, এখানে যে ধরনের প্রাতিষ্ঠানিক শক্তিমত্তা, তাদের ক্যাপাসিটি বের করার কথা ছিল, সেটা আমরা করি নাই। এইটা একটা বড় সমস্যা রয়ে গেছে, এইটাকে ট্রিগার করে। 3 নাম্বার হলো যে আমার এখানে গণতান্ত্রিক জবাবদিহিতা এবং বাক স্বাধীনতার অভাব আছে। এবং আপনি এইটাকে জবাবদিহিতার ভিতরে, যেটা রিজন ভাইও বলেছেন, আমি তার সাথে একমত, যে আপনি জবাবদিহিতার ভিতরে যদি আনতেন, আপনার যদি বাক স্বাধীনতা থাকতো, আপনার যদি ভোটের অধিকার থাকতো, আপনি ভুল নীতি নিলে, আপনি দুর্নীতি করলে, আপনি যদি স্পেসিফিক কাউকে, একটা ছোট গোষ্ঠীকে খুশি রেখে আপনি থাকতে চান, তাহলে আপনার পক্ষে এটা থাকা সম্ভব হতো না, কারণ মানুষ আপনাকে ভোট দিয়ে। এখন বড় এই প্রশ্নটা এই জন্য আসে যে অর্থনৈতিক সুশাসনকে যখন আমরা আলোচনা করি, তখন আমার মানুষের যে মৌলিক অধিকার আছে, তার ভোটের অধিকার, কথা বলার অধিকার, তার পার্টিসিপেশনের অধিকার যেটা থাকে, সেইটার অধিকার যদি আপনি রহিত করেন, যে ন্যারেটিভটা ছিল আমার তো একটা উপাখ্যান চলছিল অর্থনীতির ভিতরে, যেগুলো না থাকলেও আমার অর্থনৈতিক প্রোগ্রেস হতে থাকে, সেই অর্থনৈতিক প্রোগ্রেস যে শেষ পর্যন্ত সাধারণ বড় অংশের জনগণের কাছে পৌঁছায় না, এই রিয়ালাইজেশনটা আমি মনে করি যে এটা রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে আসতে হবে। এবং মূল জায়গা হলো এটা যে আমি গণতান্ত্রিক জবাবদিহিতা, আমার ভোটের অধিকার, আমার বাক স্বাধীনতাকে আমি যদি স্থাপন করতে না পারি, তাহলে আমি এই ব্যবস্থার ভিতরে মানুষের পরিবর্তন হতে পারে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন আসবে না। আমি একটা কথা বলে শেষ করছি, যে তরুণ সমাজ, ছাত্র সমাজ এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই বিজয় এনেছে, তারা কিন্তু শুধুমাত্র একটি মানুষের পরিবর্তন চাচ্ছে না, তারা এই যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থার ভিতরে পরিবর্তন আনতে চেয়েছে। সুতরাং সামনের দিনে যেই ইন্টারিম সরকার থাকুক, সামনের দিনের যে গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে আসুক, এই বিষয়টা তাদেরকে অবশ্যই স্থাপন করতে হবে। তা না হলে এটা আমার অর্থনীতি থেকে শুরু করে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় একই ধরনের সমস্যা আবার হতে পারে বলে আমাদের আশঙ্কা। জি, আমরা ফিরবো, রিজওয়ান ভাই আপনার কাছে ফিরবো, কিন্তু একটু বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ।
দর্শক বৃত্তির পর আবার ফিরে এলাম। এখন প্রকাশে অর্থ কথা নিয়ে আলাপ করছি আমরা। রিজওয়ান রহমান, দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল। দুর্নীতির জন্য ব্যবসায়ীদের ব্যবসার খরচ অনেক বেড়ে যায়, যে কারণে অনেক বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না। দুর্নীতি, অনিয়ম, এই ধরনের অভিযোগ তারা তোলেন। দেশে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও অভিযোগ রয়েছে এরকম। দুর্নীতি বন্ধ হলে সামনের দিনগুলোতে ব্যবসায়ীদের খরচ কতটা কমবে? আমরা চাঁদাবাজির প্রসঙ্গটা একটু শুনতে চাই। সড়কে সড়কে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, যে কারণে সাপ্লাই চেইনে ব্যবসায়ীরা যখন নিয়ে যান পণ্য পরিবহনে চাঁদাবাজির অভিযোগ। সেই বিষয়গুলো সামনের দিনগুলোতে কতটুকু সরবে, দূর হবে, কি প্রত্যাশা আপনাদের? আসলে আমাদের যেটা প্রবলেম হয়ে গেছে ইন দ্য লাস্ট সিরিজ অফ ইলেকশনসে, ইনস্টিটিউশনাল পলিটিক্স, এইটার থেকে আমরা কিভাবে বিরত থাকবো, এটা আমাকে নিজেকে বিরত রাখতে হবে। আমি কোনোভাবে কোনো কিছু পলিটিসাইজ মানে জাস্ট কোনো রাজনৈতিক দল না, পলিটিসাইজিং সামথিং ইন জেনারেল, আমি এটা বলার চেষ্টা করছি। এইটা থেকে যদি আমরা একটু বিরত থাকতে পারতাম আগের থেকে, এটা আমি একজন ব্যবসায়ী হিসাবে যদি কোনো সংগঠন পলিটিসাইজ হয়ে যায় সেটার জন্য আমিই দায়ী, কারণ আমি সেই সংগঠনের একজন সদস্য। এই জিনিসগুলো থেকে বিরত রেখে এখন বিজনেস কনফিডেন্স তৈরি করা, এবং ওই যে যারা ধরেন ক্ষিপ্ত জনগোষ্ঠী যারা, ওরা তো এখন কাউকে বিশ্বাস করে না, ওরা তো ক্ষিপ্ত। তো এই বিশ্বাসটা আবার ফিরিয়ে আনতে হবে। এখন এইটা কারা ফিরিয়ে আনবে? যারা এখনও দেশে আছে, যারা আকাশ পাড়ি দিচ্ছে না, যারা কোথাও চলে যাচ্ছে না। আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে এখন সব রাজনীতিবিদরা দেশ ছেড়ে পালিয়ে গেছে? না, আছে। গত সরকারের রাজনীতিবিদরা এখন দেশে আছে, ব্যবসায়ীরা এখনও দেশে আছে, ডাক্তাররা দেশে আছে, ইঞ্জিনিয়ার বা যারাই ধরেন সরকারি কর্মকর্তারা এখনও দেশে আছে। এদেরকে এখন করে কনফিডেন্সটাকে বিল্ডিং করতে হবে, এটা দায়িত্ব আমাদের সবার। এখন রিজওয়ান ভাই, কনফিডেন্স নাই দেখেই তো আমাদের দেশ থেকে অর্থ পাচার হয়ে যায়। আমরা যেটা শুনি যে ব্যবসায়ী কনফিডেন্স আমরাই নষ্ট করেছি, আমাদেরকে বিল করতে হবে। এখন এটা কিছু করার নেই, মানে এখন somebody has to pay the price। তো এই অর্থ পাচার হয়েছে দিনের পর দিন, আমরা শুধু ফিগার দেখেছি, কিন্তু আমাদের দেশীয় কোনো সংস্থা থেকে এই ধরনের তথ্য আসলে কত টাকা পাচার হয়েছে সেটা আমরা বিদেশি কোনো সংস্থা থেকে জানতে পারি, কিন্তু সরকারি সংস্থা থেকে পর্যাপ্ত কোনো তথ্য, কোনো ব্যবস্থা এরকম কি আপনারা পেয়েছেন? আর অভিযোগের তো সবসময় ইঙ্গিতটা থাকে ব্যবসায়ীদের দিকেই, কারণ অর্থ পাচার করার ক্ষমতা তো আসলে সাধারণ মানুষের নেই। যারা বড় বড় বিজনেস করেন, যারা দেশের সঙ্গে আমদানি রপ্তানিতে জড়িত, তারাই তো অর্থ পাচারের সঙ্গে জড়িত। তেমনটাই ব্যবসায়ী যদি ব্যবসা করতো, রাজনীতিবিদ যদি রাজনীতি করতো, তাহলে এই সমস্যাটা হতো না ভাই। আমরা একটু প্রফেশনগুলোকে বেশি ফ্রি মিক্সিং হয়ে গেছে। তাই তো হয়নি আমাদের দেশে, সেরকমটা হয়েছে কিনা? আমরা যখন সংসদে লক্ষ্য করি, বেশিরভাগই তো ব্যবসায়ী এরকম একটা অবস্থায় আমরা দেখেছি। হ্যাঁ, এখন মানে পলিটিক্যাল ডমিনেন্স তো আমরা এটার কাউন্টার এফেক্ট তো আজকে দেশটা ইকোনমিতে, তাই না? একটু হাতেম ভাইয়ের কাছে শুনি তাহলে। হাতেম ভাই, মানে ব্যবসা করতে গিয়ে পোশাক খাত মানে 1 নম্বর, দেশের জন্য 1 নম্বর রপ্তানি, এবং আমাদের জন্য বৈদেশিক মুদ্রা আনার 1 নম্বর উপায় আসলে। এই যে যখন ডমিনেন্স, পলিটিক্যাল ডমিনেন্স যখন ইকোনমিকে সবসময় এক ধরনের চাপের মুখে রাখে, সেটি আসলে কতটুকু প্রভাব ফেলেছে? এই যে ডলারের দাম যে আকাশ ছোঁয়া অবস্থা, রিজার্ভ যে ক্ষয়িষ্ণু অবস্থা, অর্থ পাচার, এজন্য যারা ব্যবসা করেছেন, যারা ক্ষমতাসীন দলে ছিলেন, সেই প্রভাব কি প্রভাবিত করেছে এই ফাংশনগুলোকে ডিসফাংশন করার জন্য? হাতেম ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? প্রশ্নটি আপনার কাছেই ছিল হাতেম ভাই। ইয়েস এজি হাতেম ভাই, প্রশ্নটা আপনার কাছেই ছিল যে হ্যাঁ হাতেম ভাই, প্রশ্নটা ছিল, প্রশ্নটা কিন্তু আমি শুনি নাই। আচ্ছা হাতেম ভাই, আমি আরেকবার করছি। সেটি হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এরকম ছিল যে যখন পলিটিক্যালি যখন ইকোনমিকে কোনো ধরনের প্রেশারাইজ করা হয়, যখন আমরা দেখতে পাই যে মেম্বার অফ পার্লামেন্টরা বেশিরভাগই ব্যবসায়ী থাকেন, তখন এই যে ডলারের দাম বেড়ে যাওয়া, অর্থ পাচারের সঙ্গে জড়িয়ে যাওয়া, এই ধরনের অর্থ পাচারের খেলাপি ঋণের একের পর এক খেলাপির তথ্য পাওয়া, কিন্তু সেগুলো কোনো শাস্তি না হওয়া, সেগুলোই কি ডিসফাংশন করেছে কিনা ইকোনমির অবস্থাকে, চাপের মুখে ফেলেছে কিনা? আচ্ছা হাতেম ভাই হয়তো শুনতে পারেননি, আমরা একটু মাহফুজ কবির আপনার বক্তব্যটি শুনি, আমরা এর মধ্যে কথা কিন্তু আমি বুঝি নাই। আচ্ছা হাতেম ভাই, ফিরছি আপনার কাছে। মাহফুজ কবির, একটু শুনে নিই আপনার কাছ থেকে প্রতিক্রিয়াটি, যে প্রশ্নটি হাতেমের কাছে ছিল। না, এই বিষয়টা আমার অবস্থান খুবই পরিষ্কার, যে বাংলাদেশে যে নির্বাচনের প্রক্রিয়ায় আসা, তার জন্য কিন্তু পরিষ্কার করে আইনে বলে দেওয়া আছে যে এটা অংশগ্রহণ করতে পারে তার যদি 25 বছর হয় এবং উনি যদি বাংলাদেশের নাগরিক হন,
এবং অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু খুব একটা কিছু বলা হয়নি। তো সুতরাং সেই বিষয়গুলো যদি থাকে তাহলে আসলে একজন মানুষের, একজন ব্যবসায়ীর এমপি হতে সমস্যা কি? আমার মূল পয়েন্টটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং ইনস্টিটিউশনগুলো কিন্তু খুব ক্লিয়ারলি তাদের যে দায়িত্ব সেগুলো নিয়ে তাদের ফাংশন করতে হবে। এনবিআর যদি দায়িত্ব পালন ঠিকমতো না করে, যদি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটটা দায়িত্ব পালন যদি না করে, তাইলে সেই ক্ষেত্রে বা দুদক যদি সেই তার দায়িত্ব পালন না করে, তাহলে সেই ক্ষেত্রে তো অর্থ এমনিতেই পাচার হবে। অর্থ তো যে কেউ পাচার করতে পারে তখন, শুধু ব্যবসায়ী কেন, যার হাতে থাকবে তিনি পাচার করবেন বা করার সুযোগ থাকবে। আমি মনে করি যে সেই জায়গাগুলো একটু পরিষ্কার করা উচিত। এখন এই জায়গাতে যদি এখন ব্যবসায়ী মনে করেন যে না ঠিক আছে, তার ব্যবসাটা বাদ দিয়ে তিনি সংসদে যাবেন, জনগণের সাথে কথা বলবেন, তাহলে কিন্তু তখন তার ব্যবসায় মনোযোগ দিতে পারবেন না। তো এই জায়গাগুলো একটু ক্লিয়ার করা দরকার যে আসলে রাজনীতিতে আসাটা তার জন্য কি মোর প্রফিটেবল কিনা, এবং সেই প্রফিটেবলটির সুযোগটা আমাদের ইনস্টিটিউশনগুলো বাড়াই দিচ্ছে কিনা। তো এই জায়গাগুলোতে আমাদের খুব পরিষ্কারভাবে নজর দিতে হবে। যখন পাওয়ার এক্সারসাইজ হয় এনবিআর এর উপর, যখন পাওয়ার এক্সারসাইজ হয় বাংলাদেশ ব্যাংকের উপর, যখন পাওয়ার এক্সারসাইজ হয় তফসিলি ব্যাংকগুলোর উপর, তখন তো এই সংস্থাগুলো অসহায় হয়ে যায়। শুনবো এই বিষয়ে তৌফিক ভাইয়ের বক্তব্য শুনে। একটি বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে বাকি অংশ আলাপ করবো। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে ফিরতে চাই। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে এই যে যখন দুর্নীতির শ্বেতপত্রগুলো প্রকাশ হয় না, বা যেই আর্থিক খাতে অনিয়মগুলো হচ্ছে সেগুলো কোনো ফাংশনাল কোনো বিচার হয় না, কোনো এক্সাম্পলারি পানিশমেন্ট হয় না, তখনই কি উৎসাহিত হয় এই বিষয়গুলো? আমি মনে করি যে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো যে যেটার কারণে আমি বলছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট আসবে, অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তাদের একটা মূল দায়িত্ব আমি মনে করি যে তাদেরই নেওয়া উচিত যে এই যে অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি এবং গোষ্ঠী স্বার্থের ব্যাপারে যেই আমরা আমাদের অবজারভেশনগুলো আছে, এটার ব্যাপারে একটা শ্বেতপত্র তৈরি হওয়া উচিত, এবং এটা একটা মূল কাজ হওয়া উচিত, এবং এটা প্রকাশ্যে তাদেরই এনে দিতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি যে এরপরে সরকার আসলে হয় না। যেটা গুরুত্বপূর্ণ, এবং সেটাই আমি বলছি যে আমার কিছু সংস্কার লাগবে, যে যেখানে আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেখানে থাকবে, যেটা উনি বলছেন যে আমার যদি আমি একটা পাবলিক বা সরকারি মানে নির্বাচিত একটা অফিস যদি আমি নেই, তাহলে আমি কি করতে পারবো, কি করতে পারবো না, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো প্রাতিষ্ঠানিকভাবে এটার যে আমি যেটাকে বলি চেকস অ্যান্ড ব্যালেন্সেস আপনার যদি থাকে এবং জবাবদিহিতা থাকে, সেটা আপনার করা। আর তৃতীয় হলো অবশ্যই যে আপনি যদি আমি যে তিনটা কথা বললাম, যে আপনি যদি গণতান্ত্রিক জবাবদিহিতা থাকে, আমার ভোটের অধিকার থাকে এবং আমার কথা বলার স্বাধীনতা থাকে, এই তিনটা জিনিসকে যদি আমি প্রতিষ্ঠানগুলোর ভিতরে আমি এস্টাবলিশ করতে পারি, তাহলে কেউ যদি দুর্নীতি করেও থাকেন তাহলে তার বিচার হবে এবং সে এটার জন্য দায়বদ্ধতার ভিতরে আসবেন। সেই এক্সাম্পলটা যদি, উদাহরণটা যদি আমরা রাখতে পারি, তাহলে ভবিষ্যতে এটা করার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। শেষ করতে হচ্ছে একেবারেই সময় শেষ। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও অর্থনীতি নিয়ে আলাপের সুযোগ হবে। মাহফুজ কবির, তৌফিক ভাই এবং রিজওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।